স্বীকার করতে হবে। প্রসূন মৈত্র বসে রয়েছেন। প্রসূন বাবু, আমি আবারও বলছি, চন্দন, আমি যেহেতু আমার সময় কম, আপনি এতক্ষণ বললেন, বেশ বেশ, আমি বুঝে গেছি বাংলার মানুষ, সারা দেশের মানুষ কাল পরশু, চন্দন দা এখানেই শেষ করছি না, 72 ঘন্টা ধরে এই আলোচনা হবে, কালকে 8 ঘন্টা লোকসভায় আলোচনা হবে, আমিও থাকবো, আমি আছি, আপনি আছেন, ওয়াকফ বাই ইউজারটা থাকবে না, শুধু সেকশন 5টা শুধু থাকবে না। প্রসূন বাবু এই মুহূর্তে আমি খুব সাধারণ সাদা সিধা মাটির মানুষ, আমার দর্শকরাও তাই, আমরা আমবাগানের বেশি উঠতে পারি না, আমরা অবাক হই যখন কেউ বসে বলে ইডেন গার্ডেনটাও ওয়াকফ সম্পত্তি, আমার ফ্ল্যাটটাও ওয়াকফ সম্পত্তি হয়ে যেতে পারে। মানে এই ম্যাডনেসটা কেন কংগ্রেস করে দিয়ে গেছিল, এবং আসলে ভয়ঙ্কর দিকগুলো কি মানুষদা একদম শুরুতে বললেন, আপনি যদি একটু সহজভাবে একদম আমাদের ভাষায় বুঝিয়ে দেন। চেষ্টা করছি, মানে আমার দিক থেকে যতটা সম্ভব। প্রথমত, আমি এই মতে বিশ্বাসী নই যে ওয়াকফ একটা রিলিজিয়াস ইস্যু, কোনো ধার্মিক বিষয় নয় আমার কাছে, বরঞ্চ একটা রেভিনিউর ইস্যু। কারণ আপনি যদি দেখেন, আমরা যখন ডেটা দেখছিলাম বা যেগুলো পাবলিক ডোমেনে রয়েছে, ওয়াকফের আন্ডারে 8.7 লাখ প্রপার্টি রয়েছে, আউট অফ হুইচ 52% হচ্ছে নন রিলিজিয়াস, যেমন আবাদি জমি, স্কুল, বিল্ডিং, 52% বাদ চলে গেল হোটেল, মেডিকেল কলেজে অনেকে বানিয়ে নিয়েছে, নাম বলছি না। বাকি যে 48% থাকলো, তারও 40% হচ্ছে গ্রেভিয়ার্ড, যেখানে রিলিজিয়াস অ্যাক্টিভিটি অলমোস্ট নীল। তাহলে এই 8.7 লাখ যে প্রপার্টি, তার মধ্যে 6 লাখই হচ্ছে নন রিলিজিয়াস। ফলে আমার কাছে ওয়াকফ কখনো রিলিজিয়াস ইস্যু নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে আপত্তিটা হচ্ছে ওয়াকফ সংশোধনীতে কি প্রপোজ করা হয়েছে, দুটো জিনিস খালি, একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি। যাকে ওয়াকফ বলবো সেই আমার হয়ে যাবে, এটা চলবে না, এবং আমার কি কি আছে তার একটা নির্দিষ্ট রেকর্ড, নির্দিষ্ট সময় অন্তর যে সেন্ট্রাল পোর্টাল রয়েছে সেখানে দাখিল করতে হবে, যাতে পিপল ক্যান হ্যাভ অ্যাক্সেস টু ইট। সেখানে আপত্তি কি? আপত্তি এখানে নেই। আপত্তি হচ্ছে ওয়াকফের যে বিপুল সম্পত্তি, এটা কিছুক্ষণ আগে আমাদের গৌরীশঙ্করদা বলছিলেন যে এত প্রপার্টি রয়েছে, কিন্তু সেই প্রপার্টি ভোগ করে কারা, মালিকানা কারা, নিয়ন্ত্রণ কারা? মেনলি উচ্চবর্ণের মুসলিম যারা, যাদেরকে আশরাফ বলা হয়, তাদের কন্ট্রোলে এটা থাকে। নিম্নবর্গের যে মুসলিম, যাদেরকে আজলাফ বলা হয়, তাদের কিন্তু এই অধিকার নেই, কিন্তু খেপানো হয় তাদেরকে। এই বোরা, আগাখানিজ মতো যারা পাসমান্দা বা পিছিয়ে পড়া মুসলিম, তারা কিন্তু একদিন রিপ্রেজেন্টেশন পেত না এই ওয়াকফ বোর্ডে, তাদেরকে সরিয়ে রাখা হতো। ওপরে ছড়ি ঘোরাতো আশরাফরা, তারা ওপরে ছড়ি ঘোরাবে, তাদের হয়ে বেকার খাটবে নিচে আশরাফরা। এই ওয়াকফ সংশোধনীতে প্রপোজ করা হয়েছে বোরা, আগাখানিদের বোর্ডে নেওয়ার। এই ওয়াকফ সংশোধনীতে প্রপোজ করা হয়েছে মহিলাদের বোর্ডে নেওয়ার। এই ওয়াকফ সংশোধনীতে প্রপোজ করা হয়েছে সেকশন 40কে ডিলিট করার, যেখানে ট্রাইব্যুনালের কাছে যেতে হবে বিচার চাইতে হলে। তো এগুলোর মধ্যে দুটো জিনিস খালি আসছে, একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এবং একটা হচ্ছে ট্রান্সপারেন্সি। কিন্তু এই প্রশ্নটাকে আমি একটু ব্যাপক করতে চাই। আমাদের রাজ্যে কিছুদিন আগে জনৈক মন্ত্রী, বা নাম নিয়েই বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি বলেছিলেন পার্লামেন্টে এটা পাশ হলেও আমরা মুসলমানরা এটা মানি না, কারণ আল্লাহর এটা হিদায়াত নয়, আল্লাহর এটা মর্জি নয়। এবার আমার প্রশ্ন, যেটা ময়ূক একটু আগে বলছিল, মালদা মুর্শিদাবাদের যে গ্রামের হিন্দু শুনছে, গ্রামের মুসলমান শুনছে, তাদের নিরাপত্তা কোথায়? আজকে পার্লামেন্ট তো আইন পাশ করে ফেললো, যদি আগামীকাল আইন পাশ করে ফেলবে, তারপরেও যদি রাজ্যের মন্ত্রী, যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন, তিনি যদি ওপেনলি বলতে পারেন পার্লামেন্ট পাশ করলেও আমরা মুসলমানরা আইন মানি না, তিনি নিজেকে মুসলমানদের সবার প্রতিনিধি মনে করছেন, কারণ এখনো অবধি কোনো বিরোধ আমি কারোর থেকে শুনিনি, কোনো ক্যাবিনেট মিনিস্টার তার বিরোধ করেননি যে না উনি মুসলমানদের প্রতিনিধি নয় বলে। ফলে আমি ধরে নিচ্ছি তার স্টেটমেন্ট এখনো অবধি ভ্যালিড রয়েছে। তাহলে তার এই বক্তব্যের পরে একজন সাংবিধানিক পদে বসে কেউ যদি বলতে চায় বা বলে যে আমরা মুসলমানরা মানি নাই, পার্লামেন্ট পাশ করলেও আইন মানি না, ঠিক যেরকমভাবে ইয়াকুব মেমনকে ফাঁসি দেওয়ার পরেও, ক্রিমিনাল হওয়ার পরেও তার জানাজাতে লাখ লাখ মুসলমান এসেছিল না, সে থাকতেই পারে। মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।